বলতো এই ভিডিওটা পার্টিকুলার ইস্টবেঙ্গলের বেশ কিছু ট্রান্সফার রিলেটেড মুভমেন্টসকে কেন্দ্র করে অবশ্যই রুমার আপডেট যা কিছু আসছে সেগুলো তো শেয়ার করবই। নিজের একটা পার্সোনাল আমার ওপিনিয়ন দেওয়ার রয়েছে অন্ততপক্ষে আজকে এই ভিডিওর মাধ্যমে, এবং কোন কোন প্লেয়াররা ইস্টবেঙ্গলে টার্গেটেড হতে পারে বা হওয়া উচিত অন্ততপক্ষে আজকে এই ভিডিওতে কথা বলবো। এর আগেও প্রতি সিজনেই মোটামুটি আমাদের আইএসএল এর টিমগুলোকে নিয়ে আমি এই ধরনের ভিডিও বানিয়েছি, তো এইবারে ইস্টবেঙ্গলকে দিয়ে আমি বলা চলে যে এই ধরনের ভিডিও স্টার্ট করলাম। আর ন্যাচারালি যেখানে অনেক বেশি নিড থাকে সেই টিমগুলোকেই সবসময় আমি এই আমার ফোকাসে রাখি যে কাদের এই প্লেয়ারদের টার্গেট করা দরকার হবে বা কোন প্লেয়াররা এসে এই টিমের একটা কোথাও ব্যালেন্সকে বদলে দিতে পারে। তো সেই ধরনের কিছু কথা রয়েছে, অ্যান্ড ডেফিনেটলি যা কিছু রিউমার আপডেটস এই মুহূর্তে মার্কেটে স্ট্রংলি বেরিয়ে এসছে ইস্টবেঙ্গলকে নিয়ে, সেগুলো নিয়েও কথা বলতে হবে। ইন জেনারেল কী হয় যে আমি যেহেতু লাইভ করি না, লাইভে আমি নিজে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না লাইভ করতে, এবং অনেকটা টাইম টেকিং একটা প্রসেস। অ্যান্ড অবভিয়াসলি লাইভ করলে আমার খুব ভালো লাগে, যতবার আমি লাইভ করেছি ততবারই যে একটা কানেকশন, যে কোথাও একটা ভালো কমিউনিকেশন সেটা হয়েছে। কিন্তু যেহেতু আমার পাশে একটা ব্যস্ত কাজের জায়গা রয়েছে, তো সেই কারণে আমার পক্ষে সিরিয়াসলি লাইভ করাটা পসিবল হয়ে ওঠে না। তো সেই কারণে এই ধরনের যে টপিকগুলো, এইগুলো লাইভে ডিসকাস করলে অনেক বেটার হয়, অনেক বেশি করে কানেকশনটা তৈরি হয় যারা ভিডিও দেখছে তাদের সাথে, লাইভ ওপিনিয়নটা পাওয়া যায়, এবং এক ধরনের ধরো এনকোয়ারি আসছে সেটাকে আমি সেখানেই রিপ্লাই দিতে পারি, বা আমি কি ভাবছি সেটা আমি লাইভে বলতে পারি, তোমরা সেটাকে কিভাবে দেখছো বা তোমাদের কি রিপ্লাই আসছে সেটার ওপরে, সেটা আমি সেখানে দেখতে পারি। বাট আনফর্চুনেটলি যেহেতু আমি লাইভে আসতে পারি না, করতে পারি না, তো সেই কারণে ভিডিওর মাধ্যমে আমাকে এই ধরনের বিষয়গুলোকে ডিসকাস করতে হয়। আর ইস্টবেঙ্গলের টিম বিল্ড আপের ক্ষেত্রে যদি বলি তাহলে অবশ্যই ডোমেস্টিক প্লেয়ার সিগনেচারের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু থাংবই সিংটোকে সর্বোপরি দায়িত্ব দিয়েছেন। তিনি বেশ কিছু ইয়াং প্লেয়ার, বেশ কিছু এক্সপিরিয়েন্সড প্লেয়ার, ন্যাশনাল টিম থেকে কিছু প্লেয়ার লিস্ট তিনি জমা দিয়েছেন ম্যানেজমেন্টের কাছে, এবং যে জায়গাগুলোতে মোটামুটি গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে, অবশ্যই দেখো এখানে বাজেট ডেফিনেটলি একটা ইস্যু হবে, আমি বলছি না যে হিউজ ইস্যু হবে, কারণ ইমামি খরচা করতে খুব একটা কৃপণতা করে না, কিন্তু এটা মাথায় রাখা দরকার যে এই টিমটা থেকে যদি একটা অনেক অংশের ম্যাক্সিমাম প্লেয়ারকে ছেড়ে দেওয়া হয়, এবং সেখানে যদি কম্পেনসেশনটা খুব হিউজ হয়, এবং তার সাথে যে প্লেয়ারদের নিয়ে আসা হবে সেখানে খরচাটা যদি আবার ডাবল হয়ে যায়, সেটা কতটা ম্যানেজমেন্ট অ্যালাউ করবে, দ্যাটস দ্য মেন থিং। কিন্তু যেহেতু এখানে ইমামি কর্তৃপক্ষ তারাই থাংবই সিংটোকে দায়িত্ব দিয়ে নিয়ে এসেছেন, অর্থাৎ থাংবই সিংটো যেটা বলবে সেটা আমার মনে হয় যে কোথাও ইমামি গোষ্ঠী তারা কিন্তু ফাইনালি খুব গুরুত্ব সহকারে ভেবে দেখবেন। এবং তার পাশাপাশি যদি বিদেশি প্লেয়ার সিলেকশনের কথা বলি তাহলে সেখানে অস্কার ব্রুজো তিনি ফাইনাল কল নিতে চলেছেন, এবং অবশ্যই সেখানে তাকে হেল্প করতে চলেছে সিটিও অময় ঘোষাল। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রথমে কথা বলবো বেশ কিছু ডোমেস্টিক প্লেয়ার যাদেরকে ইস্টবেঙ্গলে টার্গেট করা দরকার, যেহেতু কয়েকদিন আগে একটা স্ট্রং রিউমার বেরিয়েছিল যে লালচুং নুঙ্গাকে ইস্টবেঙ্গল ছেড়ে দিতে পারে, তাকে মার্কেটে অ্যাভেলেবেল করতে পারে যদি ভালো সুইটার পাওয়া যায় যে তাকে ইস্টবেঙ্গলের যে আস্কিং ট্রান্সফার ফি রয়েছে সেটা দিয়ে নিয়ে যেতে পারে, তাহলে লালচুং নুঙ্গাকে ইস্টবেঙ্গল কিন্তু রিলিজ করে দেবে। তাহলে অবশ্যই সেই জায়গাতে ইস্টবেঙ্গলের একজন ডিফেন্ডার দরকার, যে স্টার্টিং ইলেভেনেও আসতে পারে, যে ফুল ব্যাক হিসেবেও খেলতে পারে, যাকে বিভিন্নভাবে কোচ ইউজ করতে পারবেন সেন্টার ব্যাক, সাইড ব্যাক, এইসব পজিশনগুলোতে। তাহলে সেখানে আমার পার্সোনালি মনে হয় যে তিনজন পার্টিকুলার ডিফেন্ডারকে ইস্টবেঙ্গলে সিরিয়াসলি টার্গেট করা দরকার। দেখো ইয়াং প্লেয়ার তো অনেক রয়েছে, ডেফিনেটলি সেই ইয়াং প্লেয়ারদেরকে ইস্টবেঙ্গল নিয়ে আসতেই পারে, কিন্তু যদি তোমাকে কোথাও ট্রফিকে চ্যালেঞ্জ করতে হয়, যদি তোমাকে কোথাও চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জ করতে হয়, তাহলে ইয়াং ব্লাডের পাশাপাশি কিন্তু একটা ভালো লেভেলের এক্সপিরিয়েন্সড ব্লাডও লাগে, যাদের নিয়ে অন্তত পক্ষে 3-4টে সিজনের প্ল্যান করা যাবে। এক্সপিরিয়েন্স মানে আমি বলছি না এখানে একটা 33, 34, 35-এর ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে আসা হোক, এখানে এমন একটা প্লেয়ারকে নিয়ে আসা হোক যার অন্তত পক্ষে 4 বছর 5 বছর ইন্ডিয়ান ফুটবলে ভালোভাবে কাটানো হয়ে গেছে, আইএসএলটাকে খুব ভালো করে চেনে, এবং মোটামুটি লাস্ট 2-3টে সিজনে তার টিমের হয়ে এক্সেপশনালি ভালো পারফরমেন্স করেছে। তো সেই তিনজন ডিফেন্ডার থাম্বনেল দেখে বুঝতে পারছো আমাদের অচেনা কেউ না,
নাম্বার ওয়ান হচ্ছে মেহতাব সিং, এর আগে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া, যেহেতু একটা পুরনো কানেকশন রয়েছে, ম্যানেজমেন্ট ভেবে দেখতে পারে যে মেহতাব সিংকে নিয়ে আসা যেতে পারে কিনা। মেহতাব সিং মুম্বাই সিটি এফসি ছাড়তে পারে, অনেক দিন আগে থেকে রুমার পাওয়া যাচ্ছে। মোহনবাগান একটা সময় ইন্টারেস্টেড ছিল, এখন কতটা ইন্টারেস্টেড রয়েছে সেটা একটা বিরাট বড় পার্ট। কারণ যদি মোহনবাগানের দিকে তাকাই তাহলে দেখব দীপেন্দু নিজেকে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে, সৌরভের মতো ব্যাকআপ প্লেয়ার রয়েছে, তো অবশ্যই মোহনবাগান নিয়ে আসতেই পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু মোহনবাগানের এই ক্ষেত্রে অলরেডি নিজেদেরকে প্রুভ করা প্লেয়াররা রয়েছে, এবং যদি এখানে আরও একজন প্লেয়ার চলে আসে তাহলে আমার মনে হয় যে যারা সিস্টেম থেকে উঠে এলো, যারা গ্রাসরুট থেকে মোহনবাগানের উঠে এলো এবং মোহনবাগানের কোথাও তাদের ওপর একটা ফিউচারও রয়েছে, সেই প্লেয়াররা আবারও কিন্তু গেম টাইমের অভাবটা অনুভব করবে। তো সেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট কী করবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমার মনে হয় যদি ইস্টবেঙ্গল সিরিয়াস থাকে আর যদি মেহতাব সত্যিই মুম্বাই সিটি এফসি ছাড়তে চায় তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল একবার তাকে ভাবনা চিন্তার মধ্যে রাখতে পারে। দ্বিতীয় নামটা হচ্ছে অ্যালেক্স সাজি। অ্যালেক্স সাজির সাথে অবশ্যই আমরা জানি যে থাংবোই সিংটোর এর আগে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে হায়দ্রাবাদ এফসিতে, এবং তার সাথে অবশ্যই যোগাযোগ খুব ভালো। অ্যান্ড ডেফিনেটলি হায়দ্রাবাদ থেকে অ্যালেক্স সাজিকে নিয়ে আসতে গেলে দুটো জিনিস ইস্টবেঙ্গলকে করতে হবে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে তার যেহেতু কন্ট্রাক্ট এক্সটেনশন রয়েছে, লং টার্মে রয়েছে, একটা ভালো ট্রান্সফার ফি খরচা করতে হবে, যেহেতু এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলের ওয়ান অফ দ্য প্রমিসিং ইয়াং ডিফেন্ডার। অ্যান্ড নাম্বার টু হচ্ছে তাকে একটা ভালো স্যালারিও দিতে হবে, এবং সেই জায়গাটা যদি থাংবোই সিংটো খুব ভালো করে ম্যানেজ করতে পারেন আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের জন্য একটা বেস্ট চয়েস হবে। আর নাম্বার থ্রি হচ্ছে হরমিপাম রুইবা। কালকের লেটেস্ট আপডেট বলছে যে হরমিপাম রুইবা কিন্তু কেরালা ব্লাস্টার্স ছাড়ছে, যেটা 9-10 স্টপেজ থেকে জানানো হয়েছে যে হরমিপাম রুইবা কেরালা ব্লাস্টার্স তাকে ছাড়বে। অ্যান্ড অবভিয়াসলি তার যে আস্কিং ফি রয়েছে সেটাকে কেউ ম্যাচ করতে পারলে হরমিপাম রুইবাকে সেই ক্লাব নিয়ে যাবে, সে মার্কেটে আপাতত অ্যাভেলেবেল, ক্লাবের তরফ থেকে তাকে বিক্রি করে দেওয়া হবে। তো সেখানেও যদি ইস্টবেঙ্গলের একটা কোথাও চান্স তৈরি হয় তাহলে ইস্টবেঙ্গল ভেবে দেখতে পারে, ইস্টবেঙ্গলের কোথাও এই ভাবনাটার দরকারও রয়েছে। হরমিপাম রুইবাকেও যদি দেখি তাহলে লাস্ট 3টে সিজন ধরে কিন্তু কেরালা ব্লাস্টার্সের হয়ে যথেষ্ট ভালো খেলেছে, যখনই সুযোগ পেয়েছে। বলবো না যে রেগুলার বেসিসে প্রতিটা সিজনের প্রতিটা ম্যাচেই স্টার্টিং 11-এ থেকেছে, কিন্তু যখনই সুযোগ পেয়েছে তখনই কিন্তু খেলেছে। আর এই 3টে প্লেয়ারের মধ্যে একটা কমন জিনিস রয়েছে, সবাই বুঝতে পারছো যে এই 3টে প্লেয়ার কিন্তু সেন্টার ব্যাকের পাশাপাশি এরা সাইড ব্যাকেও খেলতে পারে, এরা রাইট ব্যাক অপশনেও কিন্তু ইউজড হতে পারে। তো যদি সেন্টার ব্যাকে একজন বিদেশি ডিফেন্ডারের সাথে আনোয়ার আলী খেলে তাহলে তুমি এই তিনজনের মধ্যে কাউকে একটা নিয়ে এসে তাকে রাইট ব্যাকে ইউজ করতে পারবে। ভাই রাকিব তো সিরিয়াসলি চলবে না, কারণ তোমাকে যদি ভালো কিছু করতে হয় সিজনে দেন রাকিবকে ছাড়তে হবে, রাকিবকে নিয়ে বড় কিছু করা যেতে পারে না। হ্যাঁ, সে ব্যাকআপ হতে পারে, বেঞ্চ স্ট্রেংথের জন্য তাকে রাখা যেতে পারে, বাট কখনোই মোহাম্মদ রাকিবকে স্টার্টিং 11-এর জন্য প্রজেক্ট করাটা ইস্টবেঙ্গলের জন্য একদমই ঠিক সিদ্ধান্ত হবে না। আর লাস্ট যেটা ইস্টবেঙ্গলকে নিয়ে বলার রয়েছে সেটা অবশ্যই এতদিন ধরে সবার জানার ইচ্ছা যে বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে ইস্টবেঙ্গলে কী কী মুভমেন্টস হবে। আগেও বলেছি যে কোন কোন প্লেয়ারের থাকার সম্ভাবনা রয়েছে, কার কার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একবার যদি আজকের ভিডিওতে খুব সিম্পলি বলি তাহলে অবশ্যই যে কজন কন্ট্রাক্টেড রয়েছে তার মধ্যে হিজাজি মাহের এবং মাদি তালাল, এই দুজনের চোট কবে ঠিক হবে, যেহেতু এরা কন্ট্রাক্টেড, এই দুজনের চোট কবে ঠিক হবে এখনও অবধি কিন্তু অজানা। তো কতদিন সময় লাগবে এটা জানার পরে, এই অ্যাসেসটা করার পর পরবর্তী স্টেপ হবে। নেক্সট হচ্ছে হেক্টর ইউজতে সম্ভবত সে রিটায়ারমেন্ট নিয়েছে, যদিও কোথাও আমি এখনও অবধি বড় মিডিয়াকেও ক্লেম করতে দেখিনি, বাট ঠিক আছে যদি রিটায়ারমেন্ট নিয়ে থাকে, কারণ মোহনবাগানে আমি অনেকগুলো ফ্যান পেজ থেকে দেখলাম যে হেক্টর ইউজতে রিটায়ারমেন্ট নিয়েছে। রিটায়ারমেন্ট নিয়ে থাকলে ভালো কথা, আমি এর আগেও বলেছি যদি মোহনবাগানে সিজনটার পরেই রিটায়ারমেন্ট নিয়ে নিত তাহলে কোথাও ওর জন্য ভালো হতো, একটা সিজন খেলতে পারতো ইন্ডিয়াতে এবং সেখানেই কোথাও ভালো মেমোরি নিয়ে ওর ইন্ডিয়ান ফুটবলের জার্নি শেষ হতো। তো যাই হোক, এটা প্লেয়ারের সিদ্ধান্ত, অ্যান্ড ডেফিনেটলি রিটায়ারমেন্ট নিলে ভালো, আর রিটায়ারমেন্ট না নিলেও ইস্টবেঙ্গল তাকে রাখছে না। তো সেই জায়গাতে তো একজন ডেফিনেটলি বিদেশি সেন্টার ব্যাক আসছে। সাউল ক্রেসপোকে নিয়ে কী করা হবে এখনও অবধি ক্লাবের মধ্যে কিন্তু একটা দোনামোনার রয়েছে, কারণ যেহেতু কন্ট্রাক্টেড এবং যেহেতু হাই স্যালারিড একজন প্লেয়ার, তো ছাড়তে গেলে একটা হিউজ কম্পেনসেশন তাকে দিতে হবে, কিন্তু ম্যানেজমেন্টের খুব একটা ইচ্ছা নেই সাউল ক্রেসপোকে বয়ে নিয়ে বেড়ানো। হতে পারে তার হয়তো ইঞ্জুরি গ্রাউন্ড এতটাই স্ট্রং ছিল এইবারে যে তাকে নিয়ে আর আগামী সিজনে ভাবনা চিন্তা কেউ করতেই চাইছে না। তো সেই জায়গাতে একজন সেন্ট্রাল মিডফিল্ডার ডেফিনেটলি আসবে, তার নামটা এই মুহূর্তে সবাই আমরা জানি, আসছি পরে সেটা নিয়ে।
ফরওয়ার্ডের দিকে তাকালে দেখা যাবে যে রাফায়েল মেসি বৌলি কি করা হবে এখনও অবধি ঠিক নেই। প্লেয়ারটা ইমপ্রেস করতে পেরেছে, বাট খুব আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বা ইস্টবেঙ্গলে এরকম প্লেয়ার দরকার, একেই দরকার, এরকম কিন্তু ক্রাইটেরিয়াটা ম্যাচ করতে পারেনি। রিচার্ড সেলিস তো ছেড়েই দেওয়া হয়, মানে যেই দিন কেউ ফিরে যাবে সেই দিনকে আমার চেনা বহু ইস্টবেঙ্গল সাপোর্টার বন্ধুবান্ধব ভাইরা রয়েছে, দাদারা রয়েছে, তারা গিয়ে হয়তো ওকে একটা সংবর্ধনা দিয়ে আসবে যে থ্যাংক ইউ ফর প্লেয়িং ইস্টবেঙ্গল, তুমি এবার বাড়ি ফিরে যাও আর চেষ্টা করো যাতে কোথাও গিয়ে অন্তত ভালো ফুটবলটা খেলা যায়। এতটাই মানে হোপলেস পারফরমেন্স ওর থেকে ইস্টবেঙ্গল জনতা পেয়েছে। আর ডিয়ামান্টাকোসকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড ফরেন প্লেয়ার ইন আইএসএল, তো তাকে ছাড়ার কথা ডেফিনেটলি ইস্টবেঙ্গল ভাববে না, কারণ এটা হিউজ লেভেলের কম্পেনসেশন দিতে হবে, যেটা আমরা কেউ ভাবতেই পারবো না যে তার জন্য এতটা খরচা হয়ে যাবে। তো সেরকম একটা লেভেলে কিন্তু ডিয়ামান্টাকোস রয়েছে, তাও মনে হয় যে ডিয়ামান্টাকোস কিন্তু থাকবে অ্যান্ড ডেফিনেটলি তাকে নিয়ে অস্কার ব্রুজো প্ল্যানিং করবে। তো যেটা মেন দরকার সেটা হচ্ছে অবশ্যই একজন সেন্টার ব্যাক, ডিপেন্ড করছে হিজাজি মাহেরকে নিয়ে কি করা হবে। যদি হিজাজি মাহেরও না থাকে তাহলে দুজন সেন্টার ব্যাক, আর যদি এই ক্ষেত্রে সাউল ক্রেসপোর সাথে আরও একজন মিডফিল্ডার মাদি তালাল না থাকে আগামী সিজনে, তাহলে দুজন মিডফিল্ডার এবং একজন ফরওয়ার্ড, ম্যাক্সিমাম 5 জন বিদেশি প্লেয়ার অব দি ইস্টবেঙ্গলে আসতে পারে। এবার এখানে হচ্ছে প্রশ্ন যে এতজন কন্ট্রাক্টেড প্লেয়ারকে ছেড়ে দিয়ে কম্পেনসেশন মিটিয়ে ম্যানেজমেন্ট কি 5 জন নতুন হাই প্রোফাইল ফরেন প্লেয়ার নিয়ে আসতে চাইবে? এখানেই হচ্ছে সবথেকে বড় প্রশ্নচিহ্ন আসছে। ধীরে ধীরে যত সময় এগোবে পুরো জটটা খুলতে থাকবে এবং অনেক বেশি করে আকাশ পরিষ্কার হতে হতে এগিয়ে যাবে, আমরাও পরিষ্কারভাবে বুঝতে পারবো, আর যা বুঝতে পারবো সেটা হচ্ছে শেয়ার করবো। এবার বিষয়টা হচ্ছে কনার শিল্ডসকে নিয়ে। ডেফিনেটলি তার নামটা খুব স্ট্রংলি এই মুহূর্তে লিঙ্কড আপ হয়েছে, ইস্টবেঙ্গলের সাথে একটা ভালো কানেকশন তৈরি হয়েছে। অনেক কটা ক্লাবের এর আগে ইন্টারেস্ট ছিল, সেখানে বেঙ্গালুরুর নাম উঠেছিল, সেখানে মুম্বাই, গোয়া, মোহনবাগান অনেকের নাম উঠেছিল। আর এই নামগুলো কিন্তু এখান থেকে না, একদম স্কটল্যান্ড থেকে উঠেছিল। সেখানে স্কাই স্পোর্টসের একজন জার্নালিস্ট তিনি এই বিষয়টাকে শেয়ার করেছিলেন এবং সেখানে ইস্টবেঙ্গল তো ডেফিনেটলি ছিল। পরবর্তী সময়েও তিনি যখন আবার ডেভেলপমেন্টের কথা বলেছেন, তিনি কিন্তু ইস্টবেঙ্গলের জায়গাটাকে খুব স্ট্রংলি রেখেছিলেন। রিসেন্ট ডেভেলপমেন্ট যেটা বলছে যে কনার শিল্ডসকে মোটামুটি ইমামি ম্যানেজমেন্ট প্রায় ফাইনাল করতে চলেছে। ইস্টবেঙ্গলের জন্য আগামী 2টো সিজনে তাকে কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে 1 সিজন কন্ট্রাক্ট না, তার সাথে 2 সিজনের কন্ট্রাক্ট নেওয়া হচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি জানো যে কনার শিল্ডস এমন একটা পজিশনের প্লেয়ার যাকে নিয়ে কোচ কিন্তু অনেক রকম ভাবনা চিন্তা করতে পারেন। হি ক্যান প্লে অ্যাজ আ সেন্ট্রাল মিডফিল্ডার, বক্স টু বক্স খেলিয়ে দাও, হোল্ডিং মিডফিল্ডে খেলিয়ে দাও, অসাধারণ খেলে দেবে। অ্যাটাকিং মিডফিল্ডে খেলিয়ে দাও নাম্বার 10 রোলে, ভালো পাসার, ভালো ডিস্ট্রিবিউটার, অ্যান্ড ডেফিনেটলি উইং থেকেও কিন্তু ও অ্যাটাক মুভ করতে পারে। তো ভার্সেটাইল একজন মিডফিল্ডে যাকে নিয়ে লটস অফ প্ল্যানিং করা যাবে। এবং যদি কনার শিল্ডস ফাইনালি আসে, তাহলে আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের একদম একজন ডিফেন্সিভ মিডফিল্ডার সই করানো দরকার। না, সে কোনো ধরনের সেন্ট্রাল মিডফিল্ডার হবে না, এখানে খেলে দেবে, ডিফেন্সিভ খেলে দেবে, এরকম না। একদম ডিফেন্সিভ মিডফিল্ডার, একদমই ডিফেন্সিভ মিডফিল্ডার লাইক কার্ল ম্যাকিউ, লাইক আহমেদ জাহু, এই ধরনের একজন প্লেয়ার, এই স্টাইলের একজন প্লেয়ার ইস্টবেঙ্গলে নিয়ে আসা দরকার সেন্ট্রাল ডিফেন্সিভ ওই মিডফিল্ডের জোনটাকে অনেক বেশি করে শক্তপোক্ত করার জন্য, যাতে তার পার্টনারশিপ হিসাবে আমরা জিকসনকে কোথাও আরও ভালো খেলতে দেখি। কারণ ন্যাচারালি আমাদের এখানের বহু প্লেয়াররা রয়েছে ইন্ডিয়ান ফুটবলে, যাদের পাশে যদি একজন ভালো মানের বিদেশি প্লেয়ার থাকে না, গোটা সিজন জুড়ে যদি থাকে, তাহলে সেই প্লেয়ার কিন্তু অনেক ভালো খেলে। একটা সিজনের কথা মনে করে দেখো, যেখানে কেরালা ব্লাস্টার্সের জিকসনের পাশে ইভান কালিউজিনির মতো প্লেয়ার ছিল, এবং সেই সিজনে জিকসনের পারফরমেন্স কিন্তু টপ নচ ছিল, একদম মানে সুপারস্টার লেভেলের ফুটবল কিন্তু জিকসন খেলেছিল। এর রিজনটাই হচ্ছে এটা। এবং জিকসনের সাথে আরও একজন প্লেয়ারের নাম বলতে হবে, তার সাথে উঠেছিল ওই একই সিজনে ভালো খেলেছিল, সেটা হচ্ছে পুইটিয়া। পরে পুইটিয়া মোহনবাগানে আসে, আবার মোহনবাগান থেকে ওড়িশার দিকে চলে যায়। তো এই যে ভালো প্লেয়াররা ভালো খেলে, তার পাশে একজন ভালো মানের বিদেশি প্লেয়ার কিন্তু থাকাটা ভীষণভাবে দরকার। তো আমার মনে হয় যে সাউল ক্রেসপোকে যদি ইস্টবেঙ্গল ছাড়ে, তাহলে সেই জায়গাতে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার লাগবে। কারণ কনার শিল্ডস তার ওপরের যে জোনটা রয়েছে, অপারেটিংয়ের যে জায়গাটা রয়েছে, সেটাকে খুব ভালোভাবে কিন্তু কন্ট্রোল করতে পারবে। তাহলে কোথাও তুমি সেন্টার ব্যাকে একজন বিদেশি প্লেয়ার, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, কর্নার শিল্ডস এবং সেন্টার ফরওয়ার্ড একজন প্লেয়ারকে নিয়ে তুমি ইজিলি টিম সাজাতে পারবে। অ্যান্ড কোথাও সেটা টিমকে অনেক বেশি করে ব্যালেন্সড করবে, টিমকে অনেক বেশি করে রিদিম দেবে। অ্যান্ড ডেফিনেটলি বেঞ্চ স্ট্রেংথের যদি কথা বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আরও একজন ফরওয়ার্ড এবং আরও একজন ডিফেন্ডার কোথাও বেঞ্চকে অনেক বেশি করে স্ট্রেংথ দেবে। দেখা যাক ইস্টবেঙ্গল কীভাবে প্ল্যানিং করছে, কীভাবে প্লেয়ারদেরকে কনভিন্স করছে। কনভিন্স করাটা খুব ডিফিকাল্ট যে কোনো টিমের ক্ষেত্রে, বড় প্লেয়ার নিয়ে আসার ক্ষেত্রে, যাদের কন্টিনিউয়াসলি পারফরমেন্স খুব একটা ভালো না ডোমেস্টিক লিগে, এবং অবশ্যই সামনে এশিয়ান ফুটবলেও জায়গা নেই। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গল কীভাবে প্ল্যানিং করবে, কীভাবে টিমকে আরও বেটার ওয়েতে সাজাবে, সেটাই হবে দেখার বিষয়। তোমাদের কী ওপিনিয়ন রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড
গুড নাইট।